স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমার অনাকাঙ্ক্ষিত এই বিলম্বের কারণে। প্রযুক্তিগত কিছু ত্রুটির জন্য আমি ঠিক সময় মতো আসতে পারিনি লাইভে। আমি আজকে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের উপর। আমি শুরু করছি। Problems are not science, they are guidelines. একটা বিখ্যাত উক্তি আমরা জানি। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি জয়কুমার দে, হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকের আলোচনার বিষয় অধ্যায়ের নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসলে ব্যাংক সমন্বয় বিবরণী যে অধ্যায়টি, সেটি অনেকের কাছেই আমাদের খুব দুর্বোধ্য মনে হয় বা খুব দুরূহ মনে হয়, জটিল মনে হয়। ব্যাংক সমন্বয় বিবরণী কেন করতে হয়, কিভাবে করতে হয়, সেটা সকলের বোধগম্য না। আর এই বোধগম্য না হওয়ার কারণেই এটা আমাদের কাছে আরো বেশি দুর্বোধ্য হয়ে পড়ে। আসলে আমরা কাজ করার সময়, একটা অঙ্ক করার সময় কেন সেটা করছি সেটা বুঝে উঠতে পারি না অনেক ক্ষেত্রেই। সেই অঙ্কটা করার পেছনে আমাদের উদ্দেশ্যটা কি, কারণটা কি, সেটা আমাদেরকে প্রথমে ভালোভাবে জেনে নিতে হবে। আর সেটা জানা থাকলে আমাদের কাছে বিষয়টা আরো অনেক সুস্পষ্ট এবং সহজ হয়ে উঠবে। তো আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণী যে অধ্যায়টি, সেটি আলোচনা করলে সেখান থেকে আমরা যা জানতে পারবো, অর্থাৎ আমাদের যে শিখন ফল, সেটা হচ্ছে নগদান বই ও ব্যাংক বিবরণী উদ্ধৃতের মধ্যে আমরা পার্থক্য নির্ণয় করতে পারবো, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবো, নগদ অর্থের স্বচ্ছতা নিশ্চিত করতে পারবো। এই তিনটা হচ্ছে আমাদের শিখন ফল। এই তিনটে বিষয় আমরা এই অধ্যায় থেকে জানতে পারব। তো প্রথমেই আসা যায় যে ব্যাংক সমন্বয় বিবরণী আসলে বিষয়টি কি, কেন আমরা এটি করব। ব্যাংক সমন্বয় বিবরণী, এখানে আমরা দেখতে পাচ্ছি বলা আছে আমানতকারীর নগদান বইয়ের ব্যাংক কলাম এবং ব্যাংক প্রদত্ত পাস বইয়ের উদ্ধৃতের মধ্যে তাই পার্থক্য দেখা যায়। এই পার্থক্যের কারণ বের করে নগদান বই ও পাস বইয়ের উদ্ধৃতের সমন্বয় সাধনের জন্য আমানতকারী একটি নির্দিষ্ট তারিখে যে বিবরণী প্রস্তুত করে তাকেই ব্যাংক সমন্বয় বিবরণী বলে। আমি জানি এখানে আমি যে কথাটি মাত্র বললাম সেটা অনেকের কাছে বোধগম্য হয়নি, কারণ আবিধানিকভাবে বইয়ের ভাষা অনেক সময় আমাদের কাছে একটু জটিল বা দুরূহ মনে হয়। আমি আরেকটু ভেঙে বলছি। ব্যাংক সমন্বয় বিবরণী বোঝার আগে আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের প্রতিষ্ঠানগুলো, প্রতিটি প্রতিষ্ঠান তার লেনদেনগুলো করে থাকে নগদ এবং ব্যাংক, এই দুটো মাধ্যমে। তো নগদ যে মাধ্যম, সেটি আমরা বর্তমান সময়ে ব্যবহার করতে খুব বেশি একটা আগ্রহী থাকি না, কারণ সেটা ঝুঁকি থাকে অনেক বেশি। তাই প্রতিটি প্রতিষ্ঠানই বর্তমান সময়ে তারা চায় তার প্রত্যেকটি লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করতে। এর ফলে তার নগদ টাকার যে ঝুঁকি, সেটি হ্রাস পায়। পাশাপাশি তার ব্যাংকের মাধ্যমে লেনদেন করার ফলে ব্যাংকের নিকট তার একটি হিসাব সংরক্ষিত থাকে। একটা নির্দিষ্ট সময় পর প্রতিষ্ঠানের রক্ষিত হিসাবের সাথে
সেই ব্যাংকের হিসাবটি মিলিয়ে দেখার একটা সুযোগ থাকে। আমরা জানি আমাদের এই নগদ এবং ব্যাংকের মাধ্যমে যে লেনদেন, সেই লেনদেনগুলো আমরা লিখে থাকি নগদান বই। নগদান বই সম্পর্কে আমরা জানি যে আমাদের নগদান বইতে নগদ টাকার একটা কলাম থাকে, ব্যাংক টাকার একটা কলাম থাকে এবং বাট্টা টাকার থাকে, যেটা 3 ঘরে নগদান বই। তো এই যে নগদ টাকার কলাম এবং ব্যাংক টাকার কলাম, এই নগদ টাকার কলামে আমরা নগদ লেনদেনগুলো লিখে থাকি এবং ব্যাংকের কলামে আমরা লিখে থাকি ব্যাংকের লেনদেনগুলো। আমরা জানি নগদান বইতে ডেবিট এবং ক্রেডিট দুইটা দিক থাকে, বাম পাশ এবং ডান পাশ। নগদ যেটা বাম পাশে থাকে সেখানে আমরা নগদ প্রাপ্তিগুলো লিখে থাকি, বাম পাশে যে ব্যাংকের কলাম থাকে সেখানে আমরা ব্যাংকের প্রাপ্তিগুলো লিখে থাকি। আবার ডান পাশে নগদ এবং ব্যাংকের কলামে আমরা আমাদের নগদ এবং ব্যাংক প্রদানগুলো লিখে থাকি। এই নগদান বই প্রতি মাসের শেষে আমরা ক্লোজ করে একটা ব্যালেন্স নির্ণয় করি। সেই ব্যালেন্সটা নগদ এবং ব্যাংক দুটো ব্যালেন্স আমরা নির্ণয় করি। তার থেকে আমরা জানতে পারি যে নগদ কত টাকা মাস শেষে আমার হাতে আছে এবং ব্যাংকে কত টাকা আমার উদ্বৃত্ত রয়েছে। একজন ব্যবসায়ী বা একটা প্রতিষ্ঠান তার সেই ব্যালেন্সটা নির্ণয়ের পর তার হাতে নগদ যে ব্যালেন্সটা আছে সেটা সে তার ক্যাশ সে সাথে মিলিয়ে দেখতে পারে সহজেই, অর্থাৎ ক্রস চেক করতে পারে যে তার নগদ টাকার পরিমাণ হিসাবের সাথে এবং তার ক্যাশের সাথে মিল আছে। ব্যাংকে যে লেনদেনগুলো হচ্ছে, আমরা ব্যাংকে টাকা জমা দিচ্ছি বা ব্যাংক থেকে টাকা উত্তোলন করছি, সেই লেনদেনগুলো করার পর যখন নির্দিষ্ট সময় পর আমরা ব্যালেন্স নির্ণয় করি, তখন দেখা যাবে যে ব্যাংকের ব্যালেন্সের সাথে হয়তোবা আমার নগদান বইয়ের ব্যালেন্সের মিল হচ্ছে না। এই মিল না হওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখলে বা নর্মালি আমরা চিন্তা করলে দেখবো যে নগদান বইয়ের আমরা যে ব্যালেন্সটা নির্ণয় করি ব্যাংকের, তার সাথে ব্যাংকের সংরক্ষিত হিসাবে গরমিল হওয়ার কোনোই সম্ভাবনা নেই, হওয়া উচিত নয়। কারণ আমরা ব্যাংকে যতবার টাকা জমা দিব, আমি যেমন আমার হিসাবের খাতায় লিখবো, ঠিক তেমনি ব্যাংকও তার হিসাবের খাতায় লিখবে। ব্যাংক থেকে আমি যতবার টাকা উত্তোলন করব, ঠিক সমপরিমাণ টাকা আমি ব্যাংকের মতো করেই আমার নগদান বইতে সংরক্ষণ করব। তাহলে এখানে গরমিল হওয়ার আসলেই কোনো কারণ থাকে না, কিন্তু তারপরও গরমিল হতে পারে। তো সেই গরমিলটা আমরা বুঝতে পারবো যখন নির্দিষ্ট সময় শেষে আমি নগদান বইয়ের ব্যালেন্স নির্ণয় করার পর আমি ব্যাংকের নির্মিত ব্যালেন্সটাকে মিলিয়ে দেখব। ব্যাংকের যে ব্যালেন্স, সেটার জন্য আমাকে একটা ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক বিবরণী নিতে হবে, সেটা জানাতে হবে। তাহলে নির্দিষ্ট সময় শেষে আমি নগদান বইয়ের হিসাবটা ক্লোজ করার পর, অর্থাৎ আমার ব্যাংক ব্যালেন্সটা নির্ণয় করার পর আমি ব্যাংক থেকে একটা বিবরণী নিয়ে আসবো, ব্যাংক স্টেটমেন্ট। তার সাথে আমি মিলিয়ে দেখব যে আমার দুটো ব্যালেন্স ঠিক আছে। যদি আমার সেই দুটো ব্যালেন্স ঠিক না থাকে বা কোনো প্রকার গরমিল থাকে, যেটা থাকার কথা না স্বাভাবিকভাবে, কিন্তু বিশেষ কিছু ঘটনার কারণে বা বিশেষ কিছু বিষয়ের প্রেক্ষিতে সেই গরমিলগুলো হয়, তখন সেই গরমিলটা আমাকে মিলাতে হবে। সেই নির্দিষ্ট কারণগুলো একটা সমাধান করে আমরা সেটা মিলাব। তো এখানে আমরা দেখছি নগদান বই ও পাস বইয়ের জেদের গরমিলের কিছু কারণ। এই আমানতকারীর অজান্তে ব্যাংক কর্তৃক সম্পাদিত লেনদেন সমূহ, যিনি আমানতকারী, অর্থাৎ আমি যে হিসাবটা রাখবো নগদান বইতে, আমার অজান্তে এই ব্যাংক কর্তৃক কিছু লেনদেন সম্পাদিত হতে পারে। এক, ব্যাংক আমানতকারীর পক্ষ হতে অর্থ আদায় করে। ব্যাংক আমানতকারীর পক্ষ হতে যদি অন্য কারো নিকট থেকে সরাসরি অর্থ আদায় করে, সেই ক্ষেত্রে আমানতকারীর
বা যিনি নগদান বইতে হিসাবটা সংরক্ষণ করেন তার নলেজে সেটা থাকে না। ব্যাংক সরাসরি তার পক্ষ থেকে অন্য কারো নিকট থেকে যখন টাকাটা আদায় করে তখন সেটা আমানতকারীর জানার আগেই ব্যাংকে জমা হয়ে যায়। ব্যাংক সেই হিসাবটা তার হিসাবে সংরক্ষণ করলেও বা লিপিবদ্ধ করলেও আমানতকারী নগদান বইতে সেটা তখন লিপিবদ্ধ করতে পারে না, যার ফলে এখানে হিসাবের একটা গরমিল বা ব্যালেন্সের একটা গরমিল দেখা যায়। দ্বিতীয়ত, ব্যাংক জমাকৃত টাকার উপর সুদ প্রাপ্য হলে আমরা জানি আমরা যখন ব্যাংকে টাকা জমা রাখি ব্যাংক আমাদেরকে একটা সুদ প্রদান করে। ব্যাংক আমাদেরকে যে সুদটা প্রদান করে সেটা ব্যাংক তার সময় মতো, নির্দিষ্ট সময় মতো তার ব্যাংকে জমাকৃত টাকার উপর হিসেব করে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ জমা করে দেয়, যেটা আমানতকারীর নলেজে থাকে না। অর্থাৎ ঠিক কবে এবং কত টাকা সুদ হিসাবে ব্যাংক আমার অ্যাকাউন্টে বা আমানতকারীর অ্যাকাউন্টে জমা করলো সেটা একেবারে জানা থাকে না, যার ফলে ব্যাংকের ব্যালেন্সের সাথে নগদান বইয়ের ব্যালেন্সের একটা গরমিল। তৃতীয়ত, সেবা প্রদানের জন্য ব্যাংক সার্ভিস চার্জ করবে। অর্থাৎ ব্যাংক যেমন আমাদেরকে সুদ প্রদান করছে, ঠিক তেমনি ব্যাংক আমাদেরকে সেবা প্রদানের জন্য একটা চার্জও কেটে রাখে। তো সেই চার্জটাও একইভাবে ব্যাংক যখন কাটে তখন আমাদের আমানতকারীর নলেজে সেটা থাকে না, যার ফলে এখানে একটা গরমিল দেখা যায়। তারপর ব্যাংক আমানতকারীর স্থায়ী নির্দেশ অনুযায়ী বীমা প্রিমিয়াম, ঋণের সুদ, মোবাইল ফোনের বিল ইত্যাদি প্রদান করবে। আমরা অনেক সময় ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়ে রাখি আমার পক্ষ থেকে এই ধরনের কিছু বিল নির্দিষ্ট সময় পর পর প্রদান করে দেওয়ার জন্য। ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে বা আমার হিসাব থেকে প্রতি মাসে সেই খরচগুলো বা সেই বিলগুলো প্রদান করে দেয়। যখন এই বিলগুলো ব্যাংক প্রদান করে দেয় তখন সেটা তাৎক্ষণিকভাবে আমরা জানতে পারি না, আমাদের হিসেবে ব্যাংকের সাথে সাথেই সময় মতো লিপিবদ্ধ করা সম্ভব হয়ে উঠছে না, যার ফলে এখানে একটা গরমিল পরিলক্ষিত হয়। দেনাদার কর্তৃক সরাসরি আমানতকারীর হিসাবে টাকা জমা হবে। কোনো দেনাদার বা প্রাপ্য হিসাব যদি সরাসরি আমানতকারীর হিসাবে টাকা জমা করে দেয়, অর্থাৎ আমার হিসাবে ব্যাংকের অ্যাকাউন্টে যদি সরাসরি টাকাটা জমা করে তখন আমি সেটা সমমত লিখতে বা লিপিবদ্ধ করতে পারি না নগদান বইতে, যার ফলে নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্সের সাথে পাসবই বা ব্যাংকের যে ব্যাংক ব্যালেন্স তার মধ্যে একটা গরমিল পরিলক্ষিত হয়। আদায়ের জন্য জমাকৃত চেক বা বিল প্রত্যাখ্যাত হবে। আমি যদি অর্থ আদায়ের জন্য ব্যাংকে কোনো বিল বা চেক জমা করি, আমরা হিসাবের নিয়ম অনুযায়ী সেই বিল বা চেকটা ব্যাংকে জমা দেওয়ার সাথে সাথেই আমরা সেটা হিসাবের খাতায় লিপিবদ্ধ করি। চেকটা বা বিলটা জমা দেওয়ার পর যদি কোনো কারণে সেটা প্রত্যাখ্যাত হয় তাহলে ব্যাংকে কিন্তু সেই টাকাটা আমরা পাই না, অর্থাৎ আমার অ্যাকাউন্টে কিন্তু সে টাকা জমা হয়নি, কিন্তু আমি চেক বা বিলটা ব্যাংকে জমা দেওয়ার সাথে সাথেই আমি আমার হিসাবের খাতায় বা নগদান বইতে আমি ব্যাংকে ঘরে টাকা জমা হয়েছে বলে লিপিবদ্ধ করে দেব, যার ফলে এখানে একটা গরমিল পরিলক্ষিত হয়। ব্যাংক কর্তৃক সরাসরি কোনো খরচ পরিশোধ করা হবে। ব্যাংক যদি সরাসরি কোনো খরচ আমাদের অ্যাকাউন্ট থেকে পরিশোধ করে দেয় তাহলে একটা গরমিল পরিলক্ষিত হয়। অর্থাৎ আমরা দেখতে পারলাম যে আমাদের আমানতকারীর জ্ঞানের বাইরে বা আমানতকারীর অজান্তে এমন কিছু লেনদেন সংঘটিত হয় যার ফলে আমানতকারী তার নগদান বইতে সঠিক সময় সেটা লিপিবদ্ধ করতে ব্যর্থ হয় বা পারে না। তখন ব্যাংকের ব্যালেন্সের সাথে বা পাসবইয়ের যে ব্যালেন্স বা জের সেটার সাথে আমাদের নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্সের বা জেরের একটা পার্থক্য নিশ্চিতভাবেই সংঘটিত হয় এবং পরিলক্ষিত হয়। এই পার্থক্যের যে জায়গাটা সেটাকে মিল করার জন্য আমরা যেই বিবরণী প্রস্তুত করব
সেটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছ। ব্যাংক সমন্বয় বিবরণী এই যে নীলকরণের যে ব্যাপারটা, সেটা নির্দিষ্ট কিছু বিষয়, অর্থাৎ এই যে আমরা একটু আগে যে লেনদেনগুলো আলোচনা করলাম, কিছু ঘটনা আমরা আলোচনা করলাম, কী কী কারণে আসলে গরমিল পরিলক্ষিত হয়, এই কারণগুলোর ক্ষেত্র খুব সীমিত। অর্থাৎ কিছু বিষয়, নির্দিষ্ট কিছু বিষয় আমরা যদি বুঝে নিতে পারি, তাহলে আমাদের জন্য এই অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক। এখানে আমাদের খুব বেশি একটা পরিশ্রম করতে হয় না, শুধু ব্যাপারটা বা এটার যে মূল বিষয়টা সেটা বোঝা আমাদের দরকার। এখানে এই ব্যাংক সমন্বয় বিবরণীটা হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী প্রস্তুত করা হয়। অর্থাৎ আমরা জানি হিসাব বিজ্ঞানের কিছু নীতিমালা আছে, সেই হিসাব বিজ্ঞানের নীতিমালার মধ্যে একটা পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী এটা প্রস্তুত করা হয়। এটা বহু নির্বাচনের জন্য জন্য গুরুত্বপূর্ণ। এটি প্রস্তুতের মূল উদ্দেশ্য একটি নির্দিষ্ট তারিখে আমানতকারীর হিসাবে প্রকৃত ব্যাংক জমার উদ্দেশ্য বা জমাতিরিক্তের পরিমাণ নির্ণয়। একটি নির্দিষ্ট তারিখে আমানতকারীর যে ব্যাংক হিসাব, সেটা প্রকৃত যে ব্যাংক জমা বা জমাতিরিক্ত সেটার পরিমাণ নির্ণয় করা। ব্যাংক সমন্বয় বিবরণের উদ্ধৃতকে এই উদ্ধৃত পত্রে ব্যাংক জমা বা জমাতিরিক্ত হিসাবে দেখানো হয়। এটি আমানতকারী কর্তৃক প্রস্তুত করা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমানতকারী কর্তৃক প্রস্তুত করা হয়, অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন? যিনি আমানতকারী, যিনি ব্যাংকে টাকা জমা রাখেন, তিনি নিজেই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেন। অর্থাৎ ব্যাংকের ব্যালেন্সের সাথে, ব্যাংকের যে জের, তার সাথে নিজের নগদান বইয়ের যে নগদান বইয়ের যে ব্যাংক কলামের জের, সেটা মিলকরণ করাই ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য। এবং এখানে এই কথাটি আমি আরেকবার বলছি যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় আমানতকারী কর্তৃক। আমানতকারী কর্তৃক ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় যেখানে ব্যাংকের জেরের সঙ্গে, ব্যাংকের ব্যালেন্সের সঙ্গে আমাদের নগদান বইয়ের ব্যালেন্সের মিলকরণ করতে হবে। এই কথাটা মনে রাখতে হবে যে ব্যাংকের বা পাসবইয়ের যেই ব্যালেন্স থাকবে, আমরা ব্যাংক স্টেটমেন্ট থেকে যেটা জানতে পারবো, আমাদের সবসময় নগদান বইয়ের ব্যালেন্সটাকে তার সাথে মিল করতে হবে। আর সেটাকেই মুখ্য বা সেটাকেই মোস্ট প্রায়োরিটি দিতে হবে। সেখানে ভুল কার বা কতটুকু সেটা বিবেচনার চাইতে বড় বিষয় হচ্ছে মনে রাখতে হবে যে ব্যাংকের ব্যালেন্সের সাথে, অবশ্যই ব্যাংকের ব্যালেন্সের সাথে আমাদের নগদান বইয়ের ব্যালেন্সের মিলকরণ করতে হবে। তো যেই গরমিলের কারণগুলো আমরা দেখব, তার মধ্যে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি কিছু ঘটনা বা এরকম কিছু বিষয় থাকবে যেটা হয়তো বা ব্যাংকের খাতায় বা ব্যাংকের ঘরে সংশোধন করার মতো ব্যাপার, কিন্তু একক জের পদ্ধতি, এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের কয়েকটি পদ্ধতি আছে। একক জের পদ্ধতি, যৌথ জের পদ্ধতি, নগদান পদ্ধতি। তো এই একক জের পদ্ধতিতে আমরা যেটা প্রচলিত পদ্ধতি বলে থাকি, একক জের পদ্ধতিতেই ব্যাংক সমন্বয় বিবরণী বেশিরভাগ সংরক্ষণ করা হয় বা প্রস্তুত করা হয়। একক জের পদ্ধতির ব্যাপারটাই এমন যে আমরা আমানতকারীরা শুধুমাত্র তার নগদান বইতেই সংশোধনটা করতে পারবে। অর্থাৎ একজন আমানতকারী ব্যাংকের পাস বইয়ে বা ব্যাংকের হিসাবের খাতায় গিয়ে হাত দিয়ে সেখানে লিখে বা সংশোধন করে তার ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবে না, বা সে এখতিয়ার তার নেই। আমানতকারী যখন একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করবে, তখন শুধুমাত্র তার ঘরেই, তার ব্যাংক সমন্বয় বিবরণীতেই সে সংশোধন করতে পারবে। তাহলে তার ব্যালেন্সটাকে বা তার জেরটাকে ব্যাংকের ব্যালেন্সের সাথে মিলকরণ করাটাই হচ্ছে এখানে মুখ্য বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু আমরা
আমরা একটু আগে দেখলাম যে আমানতকারীর অজান্তে ব্যাংক সমন্বয় ক্ষেত্রে আমানতকারীর অজান্তে কি কি লেনদেন সংঘটিত হয়ে থাকে। এখন আমরা দেখবো ব্যাংকের অজান্তে আমানতকারী কর্তৃক সম্পাদিত লেনদেন সমূহ। আসলে গভর্নমেন্টের যে কিছু কারণ, গভর্নমেন্টের কারণ কিছু কারণ আমানতের পক্ষ থেকে হবে, কিছু কারণ ব্যাংকের পক্ষ থেকে হবে। চেক ইস্যু করা হয়েছে কিন্তু এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। আমরা একটু আন্তরিকভাবে বোঝার চেষ্টা করলেই সত্যি শিক্ষার্থী আমরা এটা সহজে বুঝতে পারবো। চেক ইস্যু করা হয়েছে কিন্তু এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। অর্থাৎ আমি আমার কোনো পাওনাদার অথবা প্রদেয় হিসাব, আমি কাউকে আমার একটা চেক প্রদান করলাম, ধরো 10,000 টাকার একটা চেক কাউকে প্রদান করা, তো তাকে 10,000 টাকার চেকটি প্রদান করার সাথে সাথেই কিন্তু আমি আমার নগদান বইতে সেটা লিপিবদ্ধ করবো। আমি দেখাবো যে আমার নগদান বইতে দেখাবো ব্যাংকের টাকা কমে গেল, কারণ আমি 10,000 টাকার একটি চেক কাউকে প্রদান করে দিলাম। আমি ধরে নিলাম তখনই যে আমার ব্যাংকের 10,000 টাকা কমে গেছে। তো যদি আমি যাকে চেকটি দিলাম সে ব্যাংকে নিয়ে সেই চেকটি জমা দেয়, তাহলে সে সেখান থেকে টাকাটা উঠিয়ে নেবে এবং আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা বাস্তবিকভাবেই কমে যাবে। তাহলে এখানে কোনো গরমিল হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু দেখা গেল যাকে চেকটি ইস্যু করা হলো বা যাকে চেকটি প্রদান করা হলো, সে সেই চেকটি নিয়ে ব্যাংকে এখনো উপস্থিত হলো না ব্যাংকে। তাহলে এখানে যেটা হবে যে আমি আমার নগদান বইতে ব্যাংকের কলামে দেখাচ্ছি ব্যাংকে টাকা কমে গেছে, কিন্তু চেকটি ইস্যু না করার ফলে, চেকটি ব্যাংকে জমা না দেওয়ার ফলে বা ব্যাংকে এখন চেকটি উপস্থাপিত না হওয়ার ফলে আসলে ব্যাংক থেকে কিন্তু টাকা কমে যায়নি, যার ফলে এখানে একটা গরমিল পরিলক্ষিত হয়। তাহলে ব্যাংকের অজান্তে আমানতকারী সম্পদ ব্যাংকে জমাকৃত চেক যা এখনো আদায় করা হয়নি। দেনাদারের কাছ থেকে বা প্রাপ্য হিসাবের কাছ থেকে প্রাপ্ত কোনো চেক আমরা আদায়ের জন্য ব্যাংকে জমা দিই, ব্যাংক সেটি আমার অ্যাকাউন্টে জমা করে। তো এখন আমি একটি চেক দেনাদার বা প্রাপ্য হিসাবের কাছ থেকে পেয়ে ব্যাংকে জমা দেওয়ার পর সেটি ব্যাংকে যখন আমার হিসাবে জমা হয়, তখন হিসাবে আমার নগদান বইয়ের হিসাবে কিন্তু লিখে নিই। দেনাদারের কাছ থেকে চেকটি পাওয়ার সাথে সাথেই আমি আমার হিসাবের খাতায় আমার নগদান বইতে সেটি লিপিবদ্ধ করি। আমি দেখাই যে আমার ব্যাংকের টাকা বেড়ে গেছে। আমি কিন্তু ব্যাংকে সেই চেকটি এখনো ব্যাংকে জমাই প্রদান করিনি। তো জমা দেওয়ার আগে চেকটি পাওয়ার সাথে সাথেই আমি সেই হিসাবের খাতায় লিখে রেখেছি। এখন সেই চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর যদি কোনো কারণে সেটি আদায় না হয়, তাহলে স্বাভাবিকভাবে নগদান বইয়ের ব্যালেন্সের সাথে ব্যাংকের বা পাস বইয়ের ব্যালেন্সের একটি গরমিল পরিলক্ষিত হবে। নগদান বইয়ের যে নির্ণয়ে ভুল হলো, যদি নগদান বইয়ের ব্যালেন্স তৈরি করতে বা ব্যালেন্স নির্ণয় করতে আমরা যদি ভুল করি, তাহলেও এইখানে হিসাবের মধ্যে একটা গরমিল পরিলক্ষিত হতে পারে। তাহলে আমরা দেখলাম যে এখানে আমানতকারী এবং ব্যাংক উভয়ের অজান্তে কিছু লেনদেন সংঘটিত হয় এমন যেটার ফলে এই গরমিলটা পরিলক্ষিত হয়, এবং এই গরমিলটা আমরা সমাধান করার জন্যই এই ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুত করেছি। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী যখন আমরা প্রস্তুত করব তখন আমাদের বলেছি মূল উদ্দেশ্যটাই হচ্ছে ব্যাংকের ব্যালেন্সের সাথে আমাদের নগদান বইয়ের যে ব্যালেন্স ব্যাংকের ঘরে সেটা সেই গরমিলটাকে আমরা মুছে সেটাকে নীলকরণ করি। তো এর জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। যে কাজটি হচ্ছে যে প্রথমে আমাদের সেই গরমিলের কারণগুলো দেখতে হবে যে কী কী কারণে গরমিল হয়। আমরা একটু আলোচনা করলাম এখানে যে কী কী কারণে গরমিল হতে পারে। তো সেই গরমিলের কারণগুলোকে আমরা সঠিকভাবে যোগ বা বিয়োগ করে ব্যাংকের ব্যালেন্সের সাথে বা নগদান বইয়ের যে ব্যালেন্স সেটার সাথে আমরা যোগ বা বিয়োগ করে একটা সাথে আরেকটা ব্যালেন্সের নীলকরণ করি। আলোচনা থেকে আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারলাম যে এখানে
কিছু বিষয় বা কিছু ঘটনা এমন যা অবশ্যই প্রতি মাসেই সংঘটিত হবে বা ঘটবে, যেমন ব্যাংক সুদ প্রদান করা বা ব্যাংক চার্জ কেটে রাখা। এই অন্ততপক্ষে এই লেনদেনগুলো বা এই বিষয়গুলো প্রতি মাসেই কিন্তু সংঘটিত হবে। আর এটা যদি প্রতি মাসে সংঘটিত হবে তাহলে কখনোই আমাদের নগদান বইয়ের সাথে ব্যাংক বা পাসবইয়ের যে ব্যালেন্স সেটার কিন্তু মিল পাওয়া যাবে না। তার মানে আমাদের প্রতি মাসেই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। আর অনেক সময় সিকিউরিটি এই প্রশ্নটা আসে যে ব্যাংক সমন্বয় বিবরণী কখন প্রস্তুত করা হয়। করতে হবে যে প্রতি মাসের শেষে। আমরা নগদান বইয়ের যে নির্ণয় করি প্রতি মাসের শেষে, ঠিক একইভাবে ব্যাংক সমন্বয় বিবরণীও আমরা প্রস্তুত করবো প্রতি মাসের শেষে। প্রতি মাসের শেষে নগদান বইয়ের ব্যালেন্স বা যে নির্ণয় করার পর আমরা ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট নিয়ে আসবো বা ব্যাংক বিবরণী নিয়ে আসবো। তারপর সেই দুটার মধ্যে গরমিলগুলো কোথায় সেই জায়গাটা আমরা খুঁজে বের করে ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে তা সমাধান করব। তো আমরা দেখলাম একটু আগে যে পাওনাদারকে চেক ইস্যু করা হলো, পাওনাদারকে চেক ইস্যু করা হলো, পাওনাদারকে চেক প্রদান করা হলো যা এখনো উপস্থাপিত হয়নি। পাওনাদারকে চেক প্রদান করা হলে সেটা সময় মতো ব্যাংকে যদি উপস্থাপিত না হয় তাহলে অবশ্যই আমাদের জেলের একটা গরমিল তৈরি হয়। আমরা ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্কটা করার সময় আমরা প্রথমেই যে কাজটা করি সেটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার যে উদ্ধৃত্ত আমরা সেটা নিয়েও শুরু করতে পারি। আবার ব্যাংক বিবরণী অনুযায়ী যে ব্যাংক জমার উদ্ধৃত্ত সেটা নিয়েও আমরা অঙ্কটা করতে পারি। তো মোস্টলি আমরা যেটা করে থাকি যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার যে উদ্ধৃত্ত সেটা দিয়ে আমরা অঙ্কটা শুরু করি। তারপর তার সাথে আমরা গরমিলের যে কারণগুলো সেই গরমিলের কারণগুলো যোগ বা বিয়োগ করে তারপর যেটা নির্ণয় করি সেটা হচ্ছে যে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত। আমি একটু আগেই বলেছি যে সবচাইতে গুরুত্ব দেওয়ার যে জায়গাটা সেটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে। আমাদেরকে যেটা করতে হবে যে নগদান বইয়ের যে ব্যালেন্সটাই নির্মিত হবে সেটাকে আমরা মিল করব ব্যাংকের ব্যালেন্সের সাথে। তার মানে ব্যাংকের যে ব্যালেন্সটা সেটা সবসময় ঠিক থাকবে, সেটার কোনো নড়চড় হবে না। আমরা আমাদের যে ব্যালেন্সটা সেটাকে আরো কিছু উপাদান তার সাথে আমরা হয় যোগ করব নয়তো বিয়োগ করব, করে আমরা তার সমরূপ হবে। তাহলে ব্যাংকের যে ব্যালেন্সটা থাকবে বা ব্যাংকের যে ব্যালেন্সটা নির্মিত হবে সেটার মধ্যে কিন্তু কোনো ভাষা মাজা বা কাটাকাটি বা কোনো সংশোধন আমরা করতে পারছি না। সেটাকে অলওয়েজ ঠিক রেখে ওই জায়গাটাকে ঠিক রেখে আমরা আমাদের যে হিসাবটা সেটাকে আমাদের যে ব্যালেন্সটা সেটাকে আমরা ভাষা মাজা ঠিক থাকবো, অর্থাৎ যোগ করবো বিয়োগ করবো। তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত বা নগদান বই মোতাবেক ব্যাংক জমার যে ব্যালেন্সটা আমাদের নগদান বইয়ের যে ব্যালেন্সটা নির্মিত হবে ব্যাংকে সেটা আমরা লিখব। তো নগদান বইয়ের ব্যালেন্সটা লেখার পর আমরা দেখবো গরমিলের যে কারণগুলো সেই কারণগুলোর মধ্যে কোন কোন কারণগুলো যোগ হবে কোন কোন কারণগুলো বিয়োগ হবে। এখন এই যে যোগ হবে বা বিয়োগ হবে আমি বেশিরভাগ ক্ষেত্রে অনেক শিক্ষার্থীকে দেখেছি যে তারা যেহেতু নির্দিষ্ট কিছু আইটেম অল্প কিছু আইটেম এটা মুখস্থ করে ফেলা সম্ভব, এই জন্য বেশিরভাগ স্টুডেন্টই প্রায় 90% স্টুডেন্টই সেটা মুখস্থ করে ফেলে যে এই কয়েকটা আইটেম এটা যোগ হবে আর এই কয়েকটা আইটেম এটা বিয়োগ হবে। হয় যদি এভাবে কেউ মুখস্থ করে তাহলে সেই কিছু আইটেম যোগ করলে বা কিছু আইটেম বিয়োগ করলে তার অঙ্কটা হয়তো হয়ে যাবে, কিন্তু সেটা সে বুঝে করতে পারবে না। বা সে যে আইটেমগুলো মুখস্থ করেছে যদি তার বাইরে কিছু আসে বা একটু ভিন্ন রূপে যদি আসে তাহলে তার পক্ষে সেটা করা কখনোই পসিবল হবে না। তো বুঝেই কাজ করতে হবে আসলে, এখানে না বুঝে কাজ করার কোনো সুযোগ নেই। আমাদের খুবই সেন্সিটিভ একটা ব্যাপার এটা। এই অঙ্কগুলো যখন আমরা আন্তরিকভাবে করবো, আমরা যখন মন থেকে সেটাকে বুঝে করার চেষ্টা করবো তখন সেটা আমাদের কাছে অত্যন্ত সহজ মনে হবে। আমি তারপর আরেকটু সহজভাবে সেটা উপস্থাপন করার চেষ্টা করছি, অর্থাৎ এই যোগ এবং বিয়োগ করার ক্ষেত্রে একটা আমি ফর্মুলা দেওয়ার চেষ্টা করবো নির্দিষ্ট, যেটা আমাদেরকে আরেকটু
সহজে বুঝতে সাহায্য করবে। তো আমরা দেখলাম যে ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্কটা শুরু করার সময় আমরা বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা নগদান বই মোতাবেক ব্যাংক জমাকৃত এটা দিয়ে শুরু করব। তো আমার যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটাকে যেহেতু আমি ব্যাংকের ব্যালেন্সের সাথে মিল করব, তাহলে আমি আমার ব্যালেন্সটা প্রথমে লিখে তারপর তার সাথে যা যোগ করা এবং বিয়োগ করা তা করে ব্যাংকের সাথে মিল করবো। তাহলে মূলত এখানে অঙ্কের যে কি পয়েন্ট, মূল যে জায়গাটা, সেটা হচ্ছে এই কোন কোন গরমিলের যে কারণগুলো, এর মধ্যে কোন কোন কারণগুলো যোগ হবে আর কোনগুলো বিয়োগ হবে, এইটা বুঝতে পারা বা এইটা জানতে পারা বা এটা শিখেই এই ব্যাংক সমন্বয় বিবরণীটা কিন্তু প্রস্তুত করতে হবে। তাহলে আমি দেখলাম যে শুধুমাত্র এই জ্ঞানটুকু বা এই ধারণাটুকু যদি আমরা অর্জন করতে পারি যে কোন কোন আইটেমগুলো যোগ হবে আর কোন কোন আইটেমগুলো বিয়োগ হবে, তাহলে কিন্তু আমাদের সহজেই অঙ্কটা করা সম্ভব। এখানে আর জটিল বা দুর্বোধ্য কোনো বিষয় নেই। ব্যাংকের সাথে নগদান বইয়ের ব্যালেন্সের মিল হবে না কোনো মাসেই, সেটা আমরা বললাম। যেহেতু মিল হবে না, আমাদেরকে অবশ্যই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। আর এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে গেলে আমাদেরকে এটাই জানতে হবে যে গরমিলগুলো আমাদের চোখে পড়বে বা যে গরমিলগুলো এখানে পরিলক্ষিত হবে, তার মধ্যে নগদান বইয়ের ব্যালেন্সের সাথে কী কী আইটেমকে আমরা যোগ করবো আর কোন কোন আইটেমকে আমরা বিয়োগ করবো। আমি কথাটা বারবার এই জন্য বলছি যে এটাই হচ্ছে এই অঙ্কের মূল জায়গাটা। এই বিষয়টা বুঝতে পারলে বা উপলব্ধি করতে পারলেই অঙ্কটা করতে পারা সম্ভব। তাহলে আমরা দেখব যে গরমিলের যে কারণগুলো, সেই কারণগুলোর মধ্যে পাওনাদারকে চেক ইস্যু করা হলো বা পাওনাদারকে চেক প্রদান করা হলো যা ব্যাংকে সময় মতো উপস্থাপিত হয়নি, এটা একটা কারণ। দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক বা দেনাদারের কাছ থেকে আদায়কৃত চেক ব্যাংকে জমা দেওয়া হলো কিন্তু আদায় হয়নি। ব্যাংক সুদ প্রদান করলো যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, বা ব্যাংক চার্জ ধার্য করলো যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে টাকা জমা যা নগদানভুক্ত হয়নি, এটা একটা কারণ। এরকম অনেকগুলো কারণ আমরা একটু আগে আলোচনা করলাম যা আমাদের এই ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে আসবে। তো এর মধ্যে কিছু আইটেম যোগ হবে, কিছু আইটেম বিয়োগ হবে। আমি তো বিষয়টা সহজ করে বোঝানোর জন্য বলছি। এখানে গরমিলের যে কারণগুলো থাকবে, ফর এক্সাম্পল পাওনাদারকে একটা চেক প্রদান করা হলো যা ব্যাংকে সময় মতো উপস্থাপিত হয়নি। আসলে ব্যাপারটা কি, যখন পাওনাদারকে একটা চেক প্রদান করা হয় তখন আমরা নগদান বইতে ব্যাংকের ঘরে দেখাই যে ব্যাংক থেকে টাকা কমে গেল। তাহলে চেকটা প্রদান করার সাথে সাথেই আমি আমার ব্যাংকের টাকা কমিয়ে দিলাম। এখন ওই মাসের মধ্যে, উক্ত মাসের মধ্যে যদি সেই পাওনাদার চেকটা নিয়ে ব্যাংকে না যায়, তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমার কোনো সম্ভাবনা নেই, টাকা কমবে না। কিন্তু আমি আমার হিসাবের খাতায় কি করব, হিসাবের খাতায় দেখলাম যে আমার টাকা কমে গেছে। তো যদি 10,000 টাকার একটি চেক হয়, তাহলে আমি আমার ব্যাংক থেকে 10,000 টাকা কমিয়ে দিলাম, যেখানে পাওনাদার চেকটি ব্যাংকে উপস্থাপন না করার ফলে সেই 10,000 টাকা কিন্তু ব্যাংকের ব্যালেন্স থেকে কমে যায়নি। তাহলে এখানে 10,000 টাকার একটা গরমিল হবে। তো মাস শেষে দেখা যাবে, ধরে নিচ্ছি যে ব্যাংকের ব্যালেন্স যদি হয় 1 লক্ষ টাকা, তাহলে আমার নগদান বই দেখাবে যে নগদান বই মোতাবেক ব্যাংকের ব্যালেন্স দেখাবে 90,000, কারণ এখানে আমি পাওনাদারকে 10,000 টাকা প্রদান করে ব্যাংক থেকে 10,000 টাকা মাইনাস করে দিয়েছি, বিয়োগ করে দিয়েছি, কিন্তু ব্যাংক থেকে কিন্তু এখনো টাকাটা যায়নি। তাহলে মাস শেষে দেখা গেল যে ব্যাংকের ব্যালেন্স যদি হয় 1 লক্ষ টাকা, তাহলে আমার নগদান বই মোতাবেক ব্যালেন্স হচ্ছে 90,000 টাকা। এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে এখন একটু আগে আমি যে কথাটা বলেছি যে ব্যাংকের ব্যালেন্স যেটা হবে
অবশ্যই আমাদের নগদান বইয়ের ব্যালেন্সকে সেই যোগ করতে হবে, অর্থাৎ ব্যাংকে যত টাকা ব্যালেন্স হবে আমাদের আমরা যেখানে ছিলাম আলোচনায় যে ব্যাংকের ব্যালেন্স যদি হয় 1 লক্ষ টাকা, তাহলে আমাদের ব্যালেন্স হবে নগদান বই মোতাবেক 90,000 টাকা। তাহলে এই 10,000 টাকার যে গরমিল সেটা আমাদের ঠিক করতে হবে। তো এখানে ব্যাংক সমন্বয় বিবরণী করলে যেহেতু ব্যাংকের ব্যালেন্সের সাথে আমাদের ব্যালেন্সের মিল করতে হবে, তাহলে এই 10,000 টাকা ব্যাংক থেকে কমানোর কোনো সুযোগ বা ব্যাংকের পাসবইয়ে গিয়ে মাইনাস করার বা কমানোর কোনো সুযোগ কিন্তু আমাদের নেই। তাহলে আমাদেরকে কী করতে হবে? ব্যাংকের ব্যালেন্সের সাথে মিল করতে হলে কি করা উচিত? যখন ব্যাংকের ব্যালেন্স 1 লক্ষ টাকা, আমাদের ব্যালেন্স 90,000 টাকা, এবং আমি বারবার বলছি যে আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে ব্যাংকের ব্যালেন্সের সাথেই মিল করতে হবে। তাহলে ব্যাংকের ব্যালেন্সের সাথে মিল করতে হলে ব্যাংকের ব্যালেন্স যদি হয় 1 লক্ষ টাকা আর আমাদের যদি হয় 90,000 টাকা, তাহলে আমাদের কি করতে হবে? এই 10,000 টাকা কি করতে হবে? আমাদের ব্যালেন্সের সাথে যোগ করতে হবে। তাহলে এই যে পাওনাদারকে চেক ইস্যু করা হলো বা পাওনাদারকে চেক প্রদান করা হলো, যা সময় মতো ব্যাংকে উপস্থাপিত হয়নি, তাহলে এই আইটেমটাকে কি করতে হবে? এই আইটেমটাকে যোগ করতে হবে আমাদের নগদান বইয়ের ব্যালেন্সের সাথে। তাহলে এই নগদান বইয়ের ব্যালেন্সের সাথে যে আইটেমটাকে যোগ করতে হবে, তাহলে এটা আমরা বুঝলাম কিভাবে? এটাকে আমরা মুখস্থ করলাম না, প্র্যাকটিক্যালি আমরা বিষয়টাকে উপলব্ধি করেই বুঝতে পারলাম যে এটা আমাদের যোগ করতে হবে। ঠিক একইভাবে যদি এমন হয় যে ব্যাংকে জমাকৃত চেক আদায় হলো না, তাহলে ব্যাংকে আমরা একটা চেক জমা দিলাম কিন্তু সেটা আদায় হলো না। তো ব্যাংকে আদায়ের জন্য আমরা যে চেকটা জমা দিই, মূলত আমরা সেই চেকটা পাই কোথা থেকে? সেই চেকটা আমরা পাই দেনাদার বা প্রাপ্য হিসাবের কাছ থেকে। তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাব যখন আমাদেরকে একটি চেক প্রদান করবে, আমরা কিন্তু সেই চেকটি আমাদের হাতে পাওয়ার সাথে সাথেই আমাদের হিসাবের খাতায় লিখবো, যে নগদান বইতে লিখবো যে ব্যাংকের ঘরের টাকা বেড়ে গেল বা ব্যাংকের ঘরের টাকা যোগ হলো। তাহলে আমরা সেটাকে সাথে সাথেই যোগ করে দিব। তাহলে ব্যাংকের ঘরের টাকা চেক পাওয়ার সাথে সাথে আমরা লিখে ফেললাম যে ব্যাংকের টাকা বেড়ে গেছে। তো যদি ওই মাসের মধ্যে সেটা আদায় না হয়, তাহলে আমাদের সেই যোগ করাটা আমাদের এই গরমিলের একটা কারণ হয়ে দাঁড়াবে। তাহলে ব্যাংকে টাকা যদি জমা না হয়, আর আমি যদি আমার নগদান বইয়ের ব্যাংকের কলামে যদি সেটাকে জমা দেখাই, অর্থাৎ আমি যদি জমা হিসেবে লিপিবদ্ধ করি, এই ক্ষেত্রে মাসের শেষে গিয়ে দেখা যাবে আমার ব্যালেন্স হচ্ছে 1,20,000 টাকা, ব্যাংকের ব্যালেন্স দেখাচ্ছে 1 লক্ষ টাকা। কারণ যেই 20,000 টাকার চেকটি ছিল দেনাদারের কাছ থেকে আদায়কৃত, সেই 20,000 টাকার চেকটিকে আমি আমার ব্যাংকের ঘরে বাড়িয়ে দিয়েছি, ব্যাংকের ঘরে আমি সেটাকে পাস করেছি, কিন্তু সেটি এখনো আদায় না হওয়ার ফলে ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু সেই টাকাটা জমা হয়নি। তাহলে এখানে 20,000 টাকার একটা গরমিল পরিলক্ষিত হবে। এবং এই ক্ষেত্রে দেখা যাবে যে মাসের শেষে আমাদের ব্যাংকের ব্যালেন্স হবে 1 লক্ষ টাকা, আমাদের ব্যালেন্স হবে 1,20,000 টাকা। তাহলে এই 1 লক্ষ টাকা এবং 1,20,000 টাকা আমি বলেছি যে আমাদেরকে কি করতে হবে? ব্যাংকের ব্যালেন্সের সাথে পাসবইয়ের যে ব্যালেন্স সেটার সাথে মিল করতে হবে। তাহলে তোমরা বলো যে এইবার এই গরমিলটাকে ঠিক করতে হলে আমাদের কি করতে হবে? আমার ব্যালেন্স যেহেতু 1,20,000, ব্যাংকের ব্যালেন্স 1 লক্ষ, এবার কি আমি ব্যাংকের সাথে 20,000 টাকা যোগ করবো? ব্যাংকের পাসবইয়ে গিয়ে কি আমি 20,000 টাকা যোগ করবো? না, ব্যাংকের সেখানে হাত দেওয়া যাবে না। ব্যাংকের যে ব্যালেন্স আছে সেটার সাথে আমাদের মিল করতে হবে। তাহলে আমাদের যে ব্যালেন্স সেটা যদি 1,20,000 হয়,
তাহলে এখান থেকে 20,000 টাকা কি করবে? মাইনাস করতে হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে 20,000 টাকা যদি মাইনাস করতে হয়, তাহলে আমরা 20,000 টাকা মাইনাস করব। এই যে জিনিসটা শিখলাম যে দেনাদারের কাছ থেকে আদায়কৃত টাকা বা দেনাদারের কাছ থেকে আদায়কৃত অর্থ যেটা ব্যাংক থেকে আদায় হয়নি, তাহলে এই লেনদেনটা বা এই বিষয়টা যখন থাকবে, তখন এটাকে নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্ভিদের সাথে কি করতে হবে? মাইনাস করতে হবে বা বিয়োগ করতে হবে। তাহলে এই বিয়োগ করার যে ব্যাপারটা, এই বিয়োগ করার যে জিনিসটা আমরা শিখেছি, সেগুলি যখন ব্যাপারটা পর্যালোচনা করলাম, তখন আমরা বুঝে গেলাম যে এটাকে বিয়োগ করতে হবে। তাহলে যদি আমরা বুঝে কাজ করি, তাহলে কিন্তু আমাদের জন্য বিষয়গুলো করতে খুব কাজগুলো করতে খুব সহজ। এবার আসা যাক ব্যাংক সুদ প্রদান করবে। ব্যাংক যখন সুদ প্রদান করবে, তখন আমরা বলেছি যে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বেড়ে যাবে, ব্যাংক টাকাটা অ্যাকাউন্টে জমা দিয়ে দিবে, কিন্তু আমানতকারীর নলেজে সেটা থাকবে না। তাহলে ব্যাংক যখন টাকাটা সরাসরি অ্যাকাউন্টে জমা করে দিবে, সেই সুদের টাকাটা, তখন আমাদের ব্যাংকের ব্যালেন্সটা বেড়ে যাবে। কিন্তু আমি বা আমানতকারী যেহেতু সেটা জানবে না, সে তার নগদান বইতে কিন্তু সুদের টাকাটা লিখবে না, অর্থাৎ সে কিন্তু ব্যাংকের ঘরে সেই টাকাটাকে বাড়াবে না। তাহলে এই ক্ষেত্রেও কি ব্যালেন্স একটা পার্থক্য হবে। এই ক্ষেত্রে যদি 500 টাকার একটা সুদ হয়, তাহলে ব্যালেন্সটা এরকম হবে, ব্যাংকের ব্যালেন্স যদি মাস শেষে হয় 50,000 টাকা, তাহলে নগদান বইয়ের ব্যালেন্স দেখাবে 49,500 টাকা। তার মানে কি 500 টাকার একটা গরমিল হবে। তাহলে আমরা বলেছি যে আমাদেরকে অলওয়েজ কি করতে হবে? ব্যাংকের ব্যালেন্সের সাথে মিল করতে হবে। তাহলে প্লাস হবে না মাইনাস হবে, সেটা তো আমরা সেই ব্যালেন্সটা দেখলে বুঝতে পারি। অর্থাৎ আমাদের যদি বিষয়টাকে যদি আমরা এইভাবে ভাবতে পারি যে এই ঘটনাটার জন্য বা এই লেনদেনটার জন্য আমাদের নগদান বইয়ের ব্যালেন্সটা কি কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? যদি নগদান বইয়ের ব্যালেন্স কমে যায়, ব্যাংকের ব্যালেন্সের তুলনায় যদি নগদান বইয়ের ব্যালেন্স কমে যায়, তাহলে ব্যাংকের সাথে ঠিক করার জন্য বা মিল করার জন্য আমাদের সেটাকে পাস করতে হবে। আবার যদি নগদান বইয়ের ব্যালেন্স ব্যাংকের চাইতে বেড়ে যায়, তাহলে সেটাকে মাইনাস করতে হবে। তাহলে মূল যে জায়গাটা উপলব্ধি করা, সেটা কিন্তু এটাই যে ওই গরমিলের যে কারণগুলো থাকবে, আমরা সেই কারণগুলো খুব ভালোভাবে করবো। সেই কারণগুলো আমরা ভালোভাবে করে বুঝতে চেষ্টা করবো যে আসলে সেখানে ঘটনাটা কি ঘটেছে। এই কারণটার জন্য বা এই বিষয়টার জন্য যে ব্যাংকের যে ব্যালেন্স, সেটার তুলনায় আমার নগদান বইয়ের ব্যালেন্সটা কি বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে। যদি নগদান বইয়ের ব্যালেন্স বেড়ে যায়, তাহলে তাকে ব্যাংকের সাথে মিল করার জন্য কমাতে হবে। আবার নগদান বইয়ের ব্যালেন্স যদি কমে যায়, তাহলে এর সাথে মিল করার জন্য এটাকে আবার বাড়াতে হবে। তার মানে যখন বেড়ে যাবে তখন কমানোর জন্য মাইনাস করতে হবে, আবার যখন কমে যাবে তখন এর সাথে মিল করার জন্য বা ব্যাংকের ব্যালেন্সের সাথে মিল করার জন্য তাকে প্লাস করতে হবে। তাহলে এটাই হচ্ছে মূল যে জায়গাটা বোঝার। তারপর আমি আমার একটা পয়েন্ট অফ ভিউ থেকে আমি আমার নিজের একটা বিশ্লেষণ থেকে দেখলাম যে এই গরমিলের যে কারণগুলো, সেই কারণগুলোর মধ্যে যেটা থাকে, আমি একটু আগে বলেছি যে কিছু বিষয় যেমন ব্যাংক সুদ প্রদান করলো যা নগদানভুক্ত হয়নি, এটা একটা কারণ। ব্যাংক চার্জ কর্তন করলো যা নগদানভুক্ত হয়নি। আবার আরেকটা কারণ যে পাওনাদারকে চেক প্রদান করা হলো বা চেক ইস্যু করা হলো যা সমন্বয় উপস্থাপিত হয়নি। আবার দেনাদার কর্তৃক আদায়কৃত চেক বা আদায়ের জন্য ব্যাংকে চেক জমা দেওয়া হলো যা আদায় হয়নি অথবা প্রত্যাখ্যাত হলো। আমি এই কয়েকটা আইটেম দিয়েই একটা বিষয় আরেকটু সহজ বা স্পষ্ট করার চেষ্টা করছি। আমি এই লেনদেন বা এই গরমিলের যে কারণগুলো, এটাকে দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা ক্যাটাগরি হচ্ছে সরল, একটা ক্যাটাগরি হচ্ছে জটিল। তো আমরা খুব সহজে এটাকে আলাদা করতে পারবো যে গরমিলের কারণগুলো থেকে কোনটা সরল কারণ আর কোনটা জটিল কারণ। এটা আমরা এইভাবে আলাদা করতে পারি যে কিছু কারণ থাকবে যে যেই কারণটা মধ্যে একটাই ঘটনা এবং ওই ঘটনাটা নতুন একটা ঘটনা, মানে ফ্রেশ, এটার কোনো অতীত নেই।
এর আগে কিছু ঘটনা সাথে এটা সম্পৃক্ত নয়। যেমন ব্যাংক সুদ প্রদান করলো, ব্যাংক সুদ প্রদান করলো যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক সুদ প্রদান করলো নগদানভুক্ত হয়নি, তাহলে এটাকে ঠিক করতে হলে কি করতে হবে? নগদানভুক্ত করে দিতে হবে। তার মানে কি শুধু নগদানভুক্ত করলেই, অর্থাৎ শুধুমাত্র নগদানভুক্ত সেটাকে লিপিবদ্ধ করে দিলে এটা ঠিক হয়ে যাচ্ছে, এর কোনো অতীত নেই, অন্য কোনো কিছুর সাথে সম্পৃক্ততা নেই যেটাকে কমাতে বা বাড়াতে হবে। ব্যাংক সুদ প্রদান করেছে যা নগদানভুক্ত হয়নি, তার নগদানভুক্ত করে দিলেই হয়ে গেল। এটাকে আমি বলছি সরল আইটেম। যেমন ব্যাংক চার্জ কর্তন করলো, ব্যাংক সুদ কর্তন করলো যা নগদানভুক্ত হয়নি, তাহলে এটা হচ্ছে একটা সরল আইটেম। যে চার্জ কর্তন করেছে এটা আমরা লিপিবদ্ধ করে দিলেই হয়ে যাবে। তাহলে ব্যাংক চার্জ কর্তন করলো 50, ব্যাংক চার্জ কর্তন করলো, এই ব্যাংক চার্জ কর্তন করাটা একটা সরল আইটেম। তার মানে হচ্ছে যেটা চার্জ কর্তন করেছে, কর্তন করাতে চার্জ কর্তন করলে এই চার্জটা আমরা যদি মাইনাস করে দিই আমাদের নগদান বই থেকে, তাহলে সেটা হয়ে গেল সমাধান। তাহলে এটা হচ্ছে সরল আইটেম। আবার পাওনাদারকে চেক ইস্যু করা হলো বা প্রদান করা হলো যা নগদানভুক্ত হয়নি, সময় মতো উপস্থাপিত হয়নি, তাহলে পাওনাদারকে চেক ইস্যু করা হলো বা পরিশোধ করা হলো যা সময় মতো উপস্থাপিত হয়নি। এটা বিশ্লেষণ করলে দেখা যাবে যেখানে আসলে ঘটনা দুইটা। পাওনাদারকে চেক ইস্যু করা হলো, এটা একটা ঘটনা যা সময় মতো উপস্থাপিত হয়নি। আমাদেরকে এখন যেটা জানানো হচ্ছে যে পাওনাদারকে প্রদানকৃত চেকটা সময় মতো উপস্থাপিত হয়নি। তাহলে আগে কি ঘটেছিল? পাওনাদারকে চেক প্রদান করা হয়েছিল, আর যেহেতু পাওনাদারকে চেক প্রদান করা হয়েছিল তার মানে অলরেডি আমরা নগদান বইতে সেটাকে মাইনাস করে ফেলেছি। তো মাইনাস করে ফেলাতে এখন কি করতে হবে? আগে মাইনাস করেছি, এখন ঠিক করতে হবে, প্লাস করতে হবে। তার মানে আগে ব্যাংকে টাকা কমিয়ে দিয়েছিলাম, এখন সেটাকে কি করতে হবে? বাড়াতে হবে। তাহলে এই আইটেমটাকে আমরা বলছি জটিল আইটেম। যে ব্যাংক সুদ প্রদান করলো, ওইটা যেমন শুধু সুদের টাকাটা লিখে দিলাম হয়ে গেল, এর সাথে আর অন্য কোনো ঘটনার সম্পৃক্ততা নেই। কিন্তু এখানে পাওনাদারকে চেক ইস্যু করা হলো যা সময় মতো উপস্থাপিত হয়নি, এর সাথে কিন্তু এই আইটেমটা মানে অন্য আরেকটা ঘটনা, আগের একটা ঘটনার সম্পৃক্ততা রয়েছে, এই জন্য এটাকে আমি বলছি জটিল আইটেম। যেমন দেনাদার নিকট থেকে প্রাপ্ত চেক ব্যাংকে জমা দেওয়া হলো আদায় করার জন্য, যা আদায় হলো না। এখানে কি ঘটনা একটা না, একের অধিক। যেমন দেনাদারের কাছ থেকে চেক পাওয়া গেল, এটা একটা ঘটনা। ওই চেকটা ব্যাংকে জমা দেওয়ার পর আমরা দেখলাম যে সেটা আদায় হয়নি, তাহলে এখানে ঘটনা দুইটা। যার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা জটিল। তো তোমরা চাইলে সহজেই এই সরল আর জটিল আলাদা করে ফেলতে পারবে এখানে যা যা ঘটনা আছে। যেমন দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে টাকা জমা, একজন দেনাদার যদি সরাসরি ব্যাংকে টাকা জমা দেয় তাহলে সেটা কি নগদানভুক্ত হয়নি। তার মানে আমানতকারী সেটা জানে না, আমানতকারীর নলেজে সেটা নেই। তাহলে সেটা যদি আমি শুধু জমা করে দিই, মানে আমি যদি নগদানভুক্ত করে দিই, তাহলেই কি আমার সেটা সমাধান হয়ে যাচ্ছে। তাহলে এই নগদানভুক্ত করে দিলেই আমি সেটা সমাধান পেয়ে যাচ্ছি, তার মানে এটা একটা সরল আইটেম। এটার সাথে আর আগের কোনো ঘটনার সম্পৃক্ততা নেই, দেনাদার সরাসরি টাকাটা ব্যাংকে জমা নেবে, তাহলে এটা সরল আইটেম। এই যে ক্যাটাগরিটা, এটা সহজ আলাদা করা যে সরল এবং জটিল। এখন সরল আইটেম যেগুলো আমরা সেটা পড়লে সহজেই বুঝতে পারবো সেটা আমাদের জন্য প্রাপ্তি না প্রদান, এটা আমরা সবাই জানি। একটা ঘটনা পড়লে আমরা সহজেই বুঝতে পারবো সেটা আমাদের জন্য প্রাপ্তি না প্রদান। তো আমি যদি দেখি সেটা প্রাপ্তি, তাহলে সে আইটেমটা প্লাস হবে। যদি দেখি সেটা প্রদান, তাহলে সেটা মাইনাস হবে। এটা একটা ফর্মুলা, এটা একটা সহজ বিষয়ে আমরা সহজেই কাজটা করতে পারবো। তাহলে
ব্যাংক সুদ প্রদান করলো যা নগদানভুক্ত হয়নি, তাহলে প্রথমে বলতে হবে এটা কি সরল আইটেম না জটিল আইটেম। যেহেতু ব্যাংক সুদ প্রদান করলো নগদানভুক্ত হয়নি, আমি বলেছি একটু আগে যে এটার যে বৈশিষ্ট্য সেটা সরল আইটেমের মধ্যে বা সরল ক্যাটাগরিতে ফেলা যায়। কারণ যে ব্যাংক সুদ প্রদান করেছে এটা লেখা হয়নি বা নগদানভুক্ত হয়নি, নগদানভুক্ত করে দিলেই হয়ে যাবে, এর সাথে আর কোনো ঘটনার সম্পৃক্ততা নেই। তাহলে প্রথম আমি আইডেন্টিফাই করলাম যে এটা কি সরল আইটেম না জটিল আইটেম। এটা একটা সরল আইটেম। যদি এটা সরল আইটেম হয়ে থাকে, এবার আমি এটা পড়ে বুঝতে চেষ্টা করবো এটা কি প্রাপ্তি না প্রদান। তাহলে ব্যাংক সুদ প্রদান করেছে, এটা আমার জন্য প্রাপ্তি না প্রদান? প্রাপ্তি। তাহলে যদি প্রাপ্তি হয়, আমি বলেছি ফর্মুলা অনুযায়ী এটা প্লাস হবে। তাহলে এই আইটেমটা অর্থাৎ ব্যাংক সুদ প্রদান করেছে, এই আইটেমটা নগদান বই মোতাবেক ব্যাংক জমা দিয়ে যখন আমি অঙ্কটা শুরু করবো তখন প্লাস হবে। ঠিক একইভাবে দেখো যে ব্যাংক চার্জ কর্তন করলো যা নগদানভুক্ত হয়নি, তাহলে ব্যাংক চার্জ কর্তন করেছে যা নগদানভুক্ত হয়নি। তাহলে ব্যাংক চার্জ কর্তন করলো, এটা সরল না জটিল আইটেম? এটা একটা সরল আইটেম, কারণ ব্যাংক চার্জ কর্তন করেছে যা নগদানভুক্ত হয়নি। তার মানে আমি আমার নগদানভুক্তি যদি এটাকে লিখে দিই তাহলে সেটা হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে সরল আইটেম। যদি সরল আইটেম হয় তাহলে সেকেন্ডে আমি দেখবো যে এটা কি প্রাপ্তি না প্রদান। তাহলে ব্যাংক চার্জ কর্তন করলে সেটা আমার জন্য কি প্রদান হবে, আমাদের থেকে টাকা চলে যাবে। তাহলে যদি প্রদান হয় তাহলে আমি বলেছি মাইনাস করতে হবে, তাহলে এই আইটেমটা কি হবে মাইনাস হবে। তাহলে ব্যাপারটা খুবই সহজ। এবার একটা জটিল আইটেমের ক্ষেত্রে আসা যায়। জটিল আইটেমের ক্ষেত্রে আমি বলেছি দুইটা ঘটনা থাকে। যেমন পাওনাদারকে চেক ইস্যু করা হয় যা সময় মতো ব্যাংকে উপস্থাপিত হয়নি, তাহলে এখানে প্রথম একটা ঘটনা হচ্ছে পাওনাদারকে চেক ইস্যু করা হলো। দ্বিতীয় ঘটনা হচ্ছে সময় মতো উপস্থাপিত হয়নি। তাহলে পাওনাদারকে চেক ইস্যু করা হলো যা সময় মতো উপস্থাপিত হলো না, এখানে দুইটা ঘটনা। তাহলে এটা একটা জটিল আইটেম আমার পয়েন্ট অফ ভিউ থেকে। তো জটিল আইটেমের ক্ষেত্রে দেখতে হবে যে প্রথম অংশটা কি ছিল, প্রাপ্তি না প্রদান। তার মানে এখানে যে দুইটা ঘটনা, এর বৈশিষ্ট্যটা বোঝার সহজ উপায় হচ্ছে যে কোনটা জটিল আইটেম এটা তোমরা সহজেই বুঝতে পারবা এইভাবে, যা হবার কথা ছিল তা হবে না বা তা হয়নি। জটিল আইটেম চিনা এটা একটা সহজ পদ্ধতি, যা হবার কথা ছিল তা হবে না। যেমন দেখো পাওনাদারকে চেক ইস্যু করা হলো, তো পাওনাদারকে চেক ইস্যু করলে আমরা জানি কি পাওনাদার সেই চেকটা নিয়ে ব্যাংকে যাবে, সেখান থেকে টাকা তুলে দিবে, এটাই হওয়ার কথা ছিল। কিন্তু দেখো এখানে লেখা আছে যে পাওনাদারকে চেক ইস্যু করা হলো যা সময় মতো উপস্থাপিত হয়নি। তার মানে কি যে পাওনাদার সময় মতো গিয়ে সেই টাকাটা তুলে নেয়নি, তাহলে যা হবার কথা ছিল তা কিন্তু হয়নি। ঠিক একইভাবে দেনাদারের কাছ থেকে আদায়কৃত চেক ব্যাংকে জমা দেওয়া হলো যা আদায় হলো না, তাহলে দেনাদারের কাছ থেকে যে চেকটা আমরা পাই আমাদের প্রত্যাশা কি থাকবে সেটা আমরা ব্যাংকে জমা দিব এবং সেটা কি আদায় হবে। তাহলে এখানে দেখো জটিল আইটেম আমরা সহজে এটাকে আইডেন্টিফাই করতে পারছি এভাবে যে ব্যাংকে যে চেকটা জমা দেওয়া হলো, দেনাদারের কাছ থেকে যে চেকটা পাওয়া গেল সেটা ব্যাংকে জমা দেওয়া হলো কিসের উদ্দেশ্যে, আদায়ের জন্য। তাহলে যা হবার কথা ছিল তা কিন্তু হয়নি, আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। তাহলে কি এটা একটা জটিল আইটেম। তাহলে যা হবার কথা ছিল সেটা কিন্তু আমরা অলরেডি নগদান বইতে লিপিবদ্ধ করে ফেলেছি। তাহলে তা যদি না হয় তাহলে সেই লিপিবদ্ধ করাটা কি আমার ঠিক ছিল? ঠিক হয়েছে। এখন সংশোধন করতে গেলে আমাকে কি করতে হবে, আমি আগে যা করেছি তার বিপরীতটা করতে হবে। অর্থাৎ ধরো পাওনাদারকে চেক ইস্যু করা হলো, তাহলে কি হবার কথা ছিল, চেক ইস্যু করা হলো, তাহলে চেক ইস্যু করে আমি আমার নগদান বইতে কি মাইনাস করে ফেলেছি, এটা প্রথম অংশের কাজ আমি করে ফেলেছি। কিন্তু যা হবার কথা ছিল তা কিন্তু হয়নি। তাহলে পাওনাদারকে যে চেকটা আমি ইস্যু করলাম সেই চেকটা আমি মাইনাস করে দিয়েছি, কিন্তু ব্যাংক কিন্তু সেটা মাইনাস করেনি। তাহলে আমরা যা করেছি প্রথমে মাইনাস করেছি, এখন তাহলে এটাকে ঠিক করতে হলে কি করতে হবে, প্লাস করতে হবে। তার মানে জটিল আইটেমের ক্ষেত্রে তোমরা দেখবা যে প্রথম যে অংশটা সেটা কি প্রাপ্তি ছিল না প্রদান। যদি প্রাপ্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা আগে এটাকে কি করেছি, প্লাস করেছি। তাহলে এখন কি করতে হবে, মাইনাস করতে হবে, কারণ যা হবার কথা ছিল তা হয়নি। তাহলে যে পাওনাদারকে চেক ইস্যু করা হলো, তার মানে আমার চেকটা দেওয়া হলো, তার মানে এটা আমার জন্য প্রদান ছিল, তার মানে আমি এটাকে মাইনাস করেছি অলরেডি। তাহলে এখন ঠিক করতে হলে কি করতে হবে, প্লাস করতে হবে। তাহলে তোমরা দেখো যে পাওনাদারকে যে চেক
ইস্যু করা হয়, যা সময়মতো উপস্থাপিত হয় না, এই আইটেমটা কিন্তু প্লাস হচ্ছে। আবার দেনাদারের কাছ থেকে চেক, প্রাপ্ত চেক ব্যাংকে জমা দেওয়া হলো, আদায় হলো, তাহলে এটা একটা জটিল আইটেম আমরা বললাম। এখানে প্রথম অংশটা দেখলে দেখা যাবে কি যে দেনাদারের কাছ থেকে চেক পাওয়া গেছে, তাহলে প্রথম অংশটা কি প্রাপ্তি ছিল আমার জন্য। তাহলে প্রথম অংশটা যদি প্রাপ্তি হয় তাহলে আমি অলরেডি এটাকে কি করেছি, প্লাস করে দিয়েছি। তাহলে এটাকে যদি আমি অলরেডি প্লাস করে দিয়ে থাকি তাহলে এখন ঠিক করতে হলে কি করতে হবে, মাইনাস করতে হবে। তার মানে জটিল আইটেমের ক্ষেত্রে তোমরা দেখবা যে প্রথম অংশটা কি ছিল, প্রথম অংশটা যদি প্রাপ্তি হয় তার মানে তুমি আগে এটাকে প্লাস করেছো, এখন এটাকে মাইনাস করতে হবে। প্রথম অংশটা যদি মাইনাস হয়, প্রদান হয়, তাহলে আগে এটাকে অলরেডি মাইনাস করেছো, এখন কি করতে হবে, প্লাস করতে হবে। তাহলে এই ভাবে আমরা সহজেই কিন্তু এই সরল এবং জটিল দুইটা ক্যাটাগরিতে ভাগ করে যে কোনো আইটেমকে, যতগুলো আইটেম এখানে আছে সমস্ত আইটেমকে কিন্তু আমি সহজেই যোগ হবে না বিয়োগ হবে সেটা লিখতে হবে, তৈরি করতে হবে। তা আমরা যে আলোচনাগুলো করলাম এখন, যে নবদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত থাকলেই কিন্তু আমরা ওইটা দিয়ে শুরু করলেই এই কাজটা এইভাবে আমরা করব। যদি এমন হয় যে পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত দিয়ে আমরা অঙ্কটা শুরু করছি, এটাও হতে পারে, করতে হতে পারে আমাদের, বা অঙ্কের উদ্দীপক এভাবে থাকতে পারে যে পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত। তাহলে পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত দিয়ে যদি আমি অঙ্কটা শুরু করি, এর জন্য আমাকে আলাদা করে কিছু, নতুন করে কিছু শিখতে হবে না। আর নবদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত দিয়ে শুরু করলে আমরা যে আইটেমটাকে প্লাস করা শিখেছি সেই আইটেমটাকে এক্ষেত্রে মাইনাস করব, আবার যে আইটেমটাকে ওই ক্ষেত্রে মাইনাস করা শিখেছি সেই আইটেমটাকে এখানে প্লাস করব। আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যে ব্যাংক সুদ প্রদান করলো যা নবদানভুক্ত হয়নি। আমরা নবদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃতের ক্ষেত্রে এই আইটেমটাকে কি করি, এটা একটা সরল আইটেম এবং এটা প্রাপ্তি, তার মানে এটাকে আমি প্লাস করি। নবদান বই মোতাবেক যখন ব্যাংক জমার উদ্ধৃত থাকে তখন আমি এটাকে কি করি, প্লাস করি। তাহলে যদি এই আইটেমটাই আসে পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃতের ক্ষেত্রে, তাহলে এটাকে আমরা মাইনাস করি, সিম্পল। আবার ব্যাংক চার্জ কর্তন করলো যা নবদানভুক্ত হয়নি, তাহলে এটা একটা সরল আইটেম এবং এটা প্রদান, তার মানে এটাকে আমি মাইনাস করি নবদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্ধৃতের। এখন যদি এটাই ব্যাংক বা পাস বই মোতাবেক ব্যাংক জমা উদ্ধৃতের ক্ষেত্রে করতে হয়, তাহলে এটাকে আমরা প্লাস করি। সহজ, খুব সুন্দর একটা বিষয়। এটা আমরা যে আইটেমগুলো এখানে থাকে, হাতে গোনা 15 থেকে 20টা আইটেম বইয়ের মধ্যে আছে। সমস্ত বইয়ের সমস্ত অধ্যায়টাকে কি করলে আমরা এর চাইতে বেশি গরমিলের কারণ খুঁজে পাবো না। তাহলে খুব মনোযোগ সহকারে আমরা যদি আন্তরিকভাবে এই কয়েকটা আইটেমকে একটু বিশ্লেষণ করি, বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু এই অঙ্কটা আমরা নিশ্চিতভাবেই অ্যান্সার করতে পারবো এবং এখান থেকে 10 নম্বর আমরা খুব সহজেই পেতে পারবো। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ টিকা, অর্থাৎ এই ব্যাংক সমন্বয় বিবরণের ক্ষেত্রে কিছু দুর্বুদ্ধ ভাষা বা শব্দ আসে। আসলে হিসাব বিজ্ঞানের একটা নিজস্ব ভাষা আছে, আমরা জানি, ব্যবসায়ের একটা নিজস্ব ভাষা আছে। এরকম এখানে কয়েকটা বিষয় যেটা আসবে, আমাদের তাই এই বিষয়গুলো ফেস করতে হবে। আউটস্ট্যান্ডিং চেক বা ইস্যুকৃত চেক, এই অনেক সময় দেখা যায় যে আমরা অঙ্কের মধ্যে দেখি যে বাংলা শব্দের পাশাপাশি ইংরেজি শব্দ ব্যবহার করে, অর্থাৎ ইংরেজি শব্দটা যখন দিয়ে দেয়, বাংলাটা জানা থাকে, সেটা যদি না জানা থাকে, মানে ওই কাজটা আমরা করতে পারলেও শুধুমাত্র সেই শব্দটা না জানার কারণে আমরা কিন্তু সেটা পারবো না। এই জন্য জেনে রাখতে হবে যে ইস্যুকৃত চেক যা এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি, মানে বকেয়া চেক। আউটস্ট্যান্ডিং চেক মানে হচ্ছে বকেয়া চেক, রিজেক্টেড চেক মানে হচ্ছে প্রত্যাখ্যাত চেক। চেক প্রত্যাখ্যাত হওয়া, অর্থাৎ আমি চেকটা ব্যাংকে জমা দিয়েছি আদায়ের জন্য, কিন্তু সেটা প্রত্যাখ্যাত হবে, চেক ব্যাংক ফিরিয়ে দিতে হবে। ডিপোজিটেড ট্রানজিট মানে এটা ট্রানজিটে জমা। এনএসএফ একটা শব্দ আছে, এনএসএফ মানে নট সাফিসিয়েন্ট ফান্ড, ব্যাংকের তহবিলে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকলে সেটাকে এনএসএফ। ব্যাংক জমার সুদ, ইন্টারেস্ট আর্নড অন ডিপোজিট, মানে ব্যাংকে আমি যে টাকা জমা রাখি সেটার উপর সুদ, সেটাকে বলা হয় যে ইন্টারেস্ট আর্নড অন ডিপোজিট। ইন্টারেস্ট পেয়েবল অন ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমাতিরিক্ত সুদ যেটা আমাদের প্রদান করতে হয়। ব্যাংক থেকে যদি আমরা জমা অতিরিক্ত টাকা নিই তাহলে তার জন্য আমাদের যে সুদটা দিতে হয় সেটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্তের সুদ। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তার উপর ভিত্তি করে এখানে নিচের কয়েকটা প্রশ্ন। উভয় দেশ সংশোধনী পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণীতে
বকেয়া চেক সমূহ কি করা হয়। আমরা এককদের পদ্ধতিটাই মূলত আলোচনা করেছি সম্পূর্ণ। উভয়দের পদ্ধতির মানেটা হচ্ছে যেখানে আমরা নগদান বইতেও কারেকশন করতে পারবো, আবার ব্যাংকের বা পাস বইয়ের কলামও যেটাকে ঠিক করতে পারবো। এক্ষেত্রে আমরা যেমন শুধু ব্যাংকের ব্যালেন্সের সাথে নগদান বইয়ের ব্যালেন্সের মিলকরণের চেষ্টা করেছি, সেই ক্ষেত্রে যখন যেখানে কাজ করা উচিত, অর্থাৎ যখন ব্যাংকের টাকা বাড়ানো উচিত বা কমানো উচিত আমরা সেটাও করতে পারবো, নগদের টাকা বাড়ানো উচিত বা কমানো উচিত সেটাও আমরা করতে পারবো। ওটা হচ্ছে উভয়দের সংশোধনী পদ্ধতি। উভয়দের সংশোধনী পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণীতে বকেয়া চেক সমূহ কি করা হয়, অর্থাৎ চেক বকেয়া যদি থাকে, আউটস্ট্যান্ডিং চেক আমরা একটু আগে যেটা বললাম, সেটা থাকলে আমরা কি করব। তো এই আউটস্ট্যান্ডিং চেক আমরা কি করি, পাস নগদান বই মোতাবেক যখন আমরা ব্যাংক বিবরণী কাজ করি সেটা আমরা যোগ করি। তো এক্ষেত্রে দেখো একটা ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত হতে বিয়োগ করতে হবে, কারণ এক্ষেত্রে যা করা হবে ব্যাংকের ক্ষেত্রে নগদান বই মোতাবেক যা করা হবে ব্যাংকের ক্ষেত্রে ঠিকঠাক বিপরীত হবে। আমরা যখন ব্যাংকে টাকা জমা দিই, ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, আমরা জাবেদা দেখি ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকে টাকা জমা দিলাম, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক ঠিক একই লেনদেনের জাবেদা কি দেয়, আমাদের যেমন নগদ টাকা চলে যাচ্ছে এই জন্য আমরা লিখলাম নগদান হিসাব ক্রেডিট, ব্যাংকে টাকা বেড়ে যাচ্ছে এই জন্য ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক টাকা পাচ্ছে, সে আমার টাকাটাই ব্যাংক পাচ্ছে, তাহলে ব্যাংক দিচ্ছে নগদান হিসাব ডেবিট, আর আমার নামে আমানতকারীর হিসাবকে ক্রেডিট করছে। তাহলে আমি ব্যাংকে ডেবিট করছি, ব্যাংক আমাকে ক্রেডিট করছে। আমি নগদান বইকে ক্রেডিট করছি, ব্যাংক নগদান বইকে ডেবিট করছে। এই কথাটা বলার মানে বা কারণ হলো যে একই লেনদেন আমি যা করি ব্যাংক ঠিক তার বিপরীত কাজ করে। আমি যেটাকে ডেবিট বলি ব্যাংক সেটাকে ক্রেডিট বলে, আমি যেটাকে ক্রেডিট বলি ব্যাংক সেটাকে ডেবিট বলে। বিষয়টা আশা করি বুঝতে পেরেছ। ব্যাংকের ভুল যা দ্বারা ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত হ্রাস পেয়েছে, ব্যাংকের যদি কোনো ভুলের কারণে ব্যাংকের উদ্বৃত্ত হ্রাস পায়, উক্ত ভুল ওই উভয়দের সংশোধনী পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণীতে কি করা হয়। ব্যাংকের কোনো ভুলের জন্য যদি ব্যাংকের ব্যালেন্স কমে যায়, ধর তোমার কোনো ভুলের জন্য যদি তোমার ব্যালেন্স কমে যায়, তাহলে তুমি কি করবে সেটা, তোমার কোনো ভুলের জন্য যদি সেটা কমে যায় তাহলে সেটা যোগ করে দিলেই সেই ভুলটা ঠিক হয়ে যাবে। তাহলে ঠিক একইভাবে এখানে নগদান বই উদ্বৃত্তের সাথে সেটাকে যোগ করা হবে। উভয় ব্যাংক সংশোধনী পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের সময় ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ কি করা হয়। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক যখন সুদ মঞ্জুর করবে বা সুদ দিবে তখন আমরা সেটাকে কি করব, সেটাকে আমরা নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে যোগ করব। ব্যাংক যখন সুদ দিবে তখন সেটা কি নগদান বইয়ের ব্যালেন্সটা সুদটা বাড়বে। এখানে সুদ ব্যাংক মঞ্জুর করেছে কিন্তু আমি একটু নগদানভুক্ত করিনি, তখন সেটাকে যোগ করে দেব। উভয় ব্যালেন্স সংশোধনী পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতির সময় অপর্যাপ্ত তহবিলের জন্য প্রত্যাখ্যাত চেক, অর্থাৎ চেক যদি প্রত্যাখ্যাত হয়, অপর্যাপ্ত তহবিলের জন্য যদি চেক প্রত্যাখ্যাত হয়, তাহলে চেক প্রত্যাখ্যাত হওয়ার মানে হচ্ছে আমি সেটাকে আগে যোগ করেছিলাম এখন সেটা প্রত্যাখ্যাত হয়েছে। তার মানে কি, সেটা আমার ব্যাংক বিবরণীর যে উদ্বৃত্ত আছে সেটাকে আমি আগে বাড়িয়ে দিয়েছিলাম, এখন সেটাকে কমাতে হবে, তার মানে সেটা ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত হতে বিয়োগ করতে হবে। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম আশা করি যে সেটা থেকে তোমরা ব্যাংক সমন্বয় বিবরণীর একক যে সংশোধনীর যে পদ্ধতি সেটা একটা ধারণা পেয়েছ। এই অঙ্কটার যে ফর্মুলের কিছু কারণ, সেই কারণগুলো খুবই হাতে গোনা কয়েকটা কারণ, অল্প কিছু কারণ, ক্ষেত্রটা খুবই ছোট। তো সেই কারণগুলো বোঝার জন্য আমি কিছু ফর্মুলা, কিছু নিজস্ব চিন্তা ধারা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন এই বিষয়গুলো একটু মাথায় নিয়ে যদি আরেকবার বইটা নিয়ে বসে এই গরমিলের কারণগুলো মনোযোগ দিয়ে পড়া হয়, তাহলে আশা করি যে এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা খুব সহজ একটা ব্যাপার হবে তোমাদের জন্য, এবং অবশ্যই তোমরা সেটা নিজেরা চেষ্টা করবে বাসায়। তো
তোমাদের জন্য একটা বাইরের কাজ থাকলো। এককদের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয়ের বিবরণী প্রস্তুত করবে তোমরা। বইয়ের মধ্যে সেই গরমিলের কারণগুলো দেখে আসবে। গরমিলের কারণগুলো দেখে সেটা উপর ভিত্তি করে একটা একক দিয়ে সংশোধনী পদ্ধতি তোমরা একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করবে। What you do today can improve all your tomorrows. আজকে যা করবে তাই তোমার আগামী সব ইমপ্রুভ করতে পারে, করে দিতে পারে। তো আজকের কাজটা আজকেই করতে হবে আসলে সম্পূর্ণ, আগামী দিনও রেখে দিলে হবে না। তাহলে আস্তে আস্তে সেটা জমতে থাকবে, বাড়তে থাকবে এবং একসময় পাহাড় হবে। তখন আর সেই বোঝা কাঁধে নেওয়ার ক্ষমতা আমাদের থাকবে না। তাই এখন একটা দুঃসময় বা খারাপ সময় চলছে, আমরা জানি। এই সব কিছুর পরও আমাদের নিত্য নৈমিত্তিক যে কাজ বা আমাদের জন্য যে এসেন্সিয়াল যে কাজগুলো, আমাদের যে দায়িত্বগুলো, সেটা আমাদেরকে একটু একটু করেই সম্পূর্ণ করে দিতে হবে। তাহলে সেটা বোঝা হবে না বা পাহাড় হবে না। তো আশা করি যে আমরা পরবর্তী ক্লাসে এই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। যদি কোনো সমস্যা থাকে তোমরা সেটা মার্ক করবে এবং আমাকে জানাবে। আমি পরবর্তী ক্লাসে সেটা সমাধান করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকো।